আমি বাবা মাকে বাঁচাতে পারবো না, আমার কাছে কোনো ভরসা, আমার সমস্ত পার্টির কাছে আর কোনো রকম আশা ভরসা আমি রাখতে পারছি না। আমাদের জীবনটার সাথে এইরকম ভাবে খেললো কিছু রাজনৈতিক লোকেরা, নিজেদের ফায়দা তুলেছে, শুধুমাত্র নিজেদের ফায়দা, নিজেদের লোক বাঁচানোর জন্য আজকে আমাদের এই করেছে। সবাই জড়িত, সবাই জড়িত, কেউ বাকি নেই। যারা যোগ্য তাদের সঠিক যোগ্যতার জাজমেন্ট করলো না, এটা ধিক্কার ছাড়া আর কিচ্ছু না। কোথায় যাব? কোন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হলো না, আমার ভেবে আছে সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে সিজিআই পর্যন্ত ভাবিনি যে আমি কাদের বিচার করছি। এই সাধারণ পাবলিক, আমাদের লড়ার ক্ষমতা নেই, তাই আমাদের সাথে এটা করাটা খুব ইজি। এটা কোনো নেতা মন্ত্রী হতো তাহলে সহজেই ছাড়া পেয়ে যেত, সাধারণ মানুষের উপর করাটা খুব ইজি। এটা তো মানে আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে রাজা রাজা যুদ্ধ করে নলখাগড়ার প্রাণ যায়, তাই আমরা হলাম সেই নলখাগড়া, আমাদের প্রাণটা গেল না। তৃণমূল সরকারের কিছু হলো না, বিজেপি সরকারের কিছু হলো না, সুপ্রিম কোর্টের কিছু হবে, তারা বহাল তবিতে থাকবে। কিন্তু আমার মতো যাদের পুরোনো চাকরি আছে তারা ভাববে হ্যাঁ আমরা পুরোনো চাকরিতে ফিরে যেতে, তাও তো আমাদের কিছু একটা আঁকড়ে ধরে বাঁচার কিছু আছে। আমার আঁকড়ে ধরে বাঁচারটা কোথায়? জায়গাটাই তো শেষ হয়ে গেল। আমার কি অন্যায়? আমার সাথে আমার দেশের সংবিধান কি জাজমেন্টটা করলো, আমার সাথে অন্যায় করলো, আমাকে তো জীবন্ত লাশ বানিয়ে দিল, আমাকে তো ফাঁসির সাথে শোনাতে পারতো, তার থেকে আমাকে তো ফাঁসি কাটা ঝুলিয়ে দিতে পারতো যে হ্যাঁ 2016 সালে পরীক্ষা দিয়ে কেন তুমি চাকরি পেয়েছো, তোমাকে ফাঁসি দেওয়া হবে। কারণ পেটে লাথি মারার তুলনায় তার জীবনটা নিয়ে নেওয়াটা অনেক ভালো। আমার পেটে লাথি মেরেছে, কালকে আবার আমার এই মানসিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আবার পড়তে পারবো? ওনার তো কাল বাদে 1 মাস পরে ওনার রিটায়ারমেন্ট হয়ে যাবে, উনি পারবে সে আগের মতো করে লড়তে? আমার তো একটা এম ছিল, আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে একটা এম থাকে যে আমরা একটা জায়গাতে আমরা একটা প্রতিষ্ঠিত হব। সেই এমটা আমরা তো এখন স্কুলকে দিয়ে গেছি, আমরা এতটা বছর একটা চাকরি পাওয়ার পরীক্ষা পড়া আর একটা নর্মাল স্কুল ছাত্রদের পড়ানো দুটো তো অনেক। আবার নতুন করে পরীক্ষা দেওয়ার যে প্রবিধান রয়েছে, আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলেছে, আমি মনে করি চরম অপমান। কেন বলছি আমি এটা? 2016 সালে আমরা পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? এটা কোন সাল? 2025। আমি প্রাইমারি ক্লিয়ার করেছি, মাদ্রাসা ক্লিয়ার করেছি, আপার প্রাইমারি ক্লিয়ার করেছি। অনেকের শরীর খারাপ আছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমাদের পরিবার আছে, সন্তান আছে, বয়স্ক মা বাবা আছে। আচ্ছা, যারা চাকরি করতো, যাদের নামে অভিযোগ নেই, যদি 5 জন না পাশ করতে পারে, তার দায়টা কে নেবে? আপনারা পারবেন সচিন টেন্ডুলকারকে গিয়ে প্রশ্ন করতে যে আমার সন্দেহ আছে আপনি বিশ্বকাপটা আরেকবার জিতে দেখান? সাহস আছে কারুর? যে বয়সের ছাড় দেওয়া হচ্ছে, আপনি বিশ্বকাপটা আরেকবার জিতে দেখান, যান। কপিল দেবকে প্রশ্ন করতে পারবেন? সাহস আছে? যে আপনি তো বিশ্বকাপ জয়ী, আমরা তো আপনার প্রণাম করি, আরেকবার জিতে দেখেন, যান। সাহস আছে বলার? এটা অপমান। পরীক্ষায় হয়তো আমরা বাধ্য হয়ে বসবো, সেটা অন্য কথা, কিন্তু যে পাশ করতে পারবে না, যেমন আমি তো পরীক্ষা দিচ্ছি তার আরো 4-5 বছর আগে থেকে, কখনো সফল হইনি, কখনো হয়েছি। তাহলে যে বছরগুলো আমি পাইনি তখন পাইনি, যেগুলো পেয়েছি পেয়েছি। তাহলে এখন আমার এই বয়সের ব্যাপার রয়েছে, আমার ছোট সন্তান রয়েছে বাড়িতে, বয়স্ক বাবা মা রয়েছে, 100টা ঝামেলা আছে আমার পারিবারিক। না, একদমই আশা করিনি। আমরা এটাই আশা করেছিলাম যে উনি ন্যায় প্রতিষ্ঠা করবে, উনি সেগ্রিগেশন করবে, উনি অযোগ্যদের বাদ দেবে, কিন্তু যোগ্যদের নয়। আর এখানে তো আমাদের তো বিচার ব্যবস্থা আছেই যে যারা কোনোভাবে যারা যোগ্য বা যারা কোনো অপরাধ করেনি তাদের যেন কোনো শাস্তি না হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কোনো অন্যায় না করেও আমাদেরকে শাস্তি দিল কিসের বেসিসে? তাহলে কিসের বিচার ব্যবস্থা? কোথায় যাব আমরা? আমাদের বিচার ব্যবস্থাটাই তো গলদ। আমাদের বিচার ব্যবস্থা যারা বসে আছে তারা তো তাদের যা ইচ্ছা তাই করতে পারে। তারা তো আমার পেটে লাথি মারলো, কিন্তু আমার কোনো অন্যায় নেই, আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি। উনি জাজমেন্ট দিল যে হ্যাঁ যারা ছেলে খেলাই তো হলো, যারা পুরনো চাকরি করতো তারা পুরনো চাকরিতে ডিপার্টমেন্টে ফিরে যেতে হবে। আমি তো কোনো পুরনো চাকরি করতাম না, আমি কি অন্যায়টা করলাম? আমার সাথে কি জাজমেন্টটা করা হলো? আজকে আমি কি খাবো কাল থেকে? আমার কীভাবে চলবে? আমার তো কিছু ফিরে পাওয়ার নেই। তাহলে আজকে আমার সাথে অন্যায় করা হলো না, তাহলে আমি কোথায় যাব? কোন বিচার ব্যবস্থার উপর ভরসা রাখবো? ভারতবর্ষের তো বিচার ব্যবস্থাটা এখন দুর্নীতিগ্রস্ত হয়েছে। জাজরাও তো, জাজদের বাড়ি থেকে তো কারি টাকা পাওয়া যাচ্ছে। তা কি কোথায় আমরা যাব? বিচার হয়নি বলছি, একদম সঠিক বিচার হয়নি। সঠিক বিচার এটাই হতো যদি সেগ্রিগেশন হতো, যারা অন্যায় করেছে তাদেরকে বেঁচে শাস্তি দিত। তার জন্য আমাদের দপ্তর হচ্ছে সিবিআই। তাহলে তাদের উপরে যদি ভরসা না করে তাহলে সিবিআই দপ্তরটা তুলে দেওয়া উচিত। উনি তো সিজিআই, উনি তো পারেই তো সিবিআই দপ্তরটাকে তুলে দিতে, তুলে দিক। তাকে রেখে লাভটা কি? যদি তারা কাজটাই করতে না পারে, আমাদেরকে শাস্তি দিল কিসের? তারা তাদের কাজটা করতে পারেনি, সঠিক কাজটা তারা করতে পারেনি, তারা তদন্ত করতে পারেনি, তার দায়টি কি আমি একজন সাধারণ স্কুল শিক্ষিকা, আমি 2016 সালে চাকরি পেয়েছি, তাই দায়টা আমার। কারণ কাল থেকে
আমার চাকরিটা চলে গেছে, মানে আজ থেকে এখন থেকে আমার চাকরিটা চলে গেছে, কাল থেকে আমার চাকরিটা আর থাকছে না। আমি আর কোথাও আমি বেকার, আমি 8-5টা সাধারণ বেকার। আমার এই যে উচ্চশিক্ষা, আমার লড়াই করে চাকরি পাওয়া সমস্তটাই বৃথা করে দিল আমাদের এই বিচার ব্যবস্থা। একটা ধিক্কার, এই বিচার ব্যবস্থাটাকে ধিক্কার জানাই। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমরা কি করবো? আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, এইটা অন্যায় করেছি। আমরা শিক্ষক হতে চেয়েছি, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে চেয়েছি। আজকে আমাদের কি অবস্থা হবে? আমরা কি করবো? এই স্কুলগুলো কিভাবে চলবে? আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমরা উচ্চ মাধ্যমিক খাতা দেখছি, তাহলে সবকিছু বাতিল হয়ে যাক, সমস্ত শিক্ষা ব্যবস্থা বাতিল হয়ে যাক। তাহলে যদি যোগ্য অযোগ্য উনি বেঁচেই থাকেন, তাহলে যোগ্যদের চাকরি কি করে যায়? অযোগ্যরা যদি টাকা ফেরত দেয়? আমাদের তো সিবিআই লিস্টে কোথাও নাম নেই, কোথাও এতটুকু নাম নেই, কোথাও কোনো কালি দাগ নেই, তাহলে কি করে আমাদের চাকরি যায়? কি চাইছেন, কি করবেন, কিছু ভেবেছেন? কি বলবো, কি করার আছে বলুন তো? আমরা কোথায় যাব? সুপ্রিম কোর্ট আমাদের শেষ ভরসা ছিল, আমরা কোথায় যাব? কোনো পার্টি বাকি নেই, সবাই নিজেরা ঠিক আছে, নিজেদের বাঁচতে গিয়ে আমাদের বলিকা বাঁকড়া বানিয়েছে। ভোটের জন্য কি এসব করে? একদম ভোটের জন্য। 26-এ ভোট আর 25-এ ওদের একটা ভোটের মানে একটা এজেন্ডা দরকার ছিল, এটা তার জন্য। আমরা পুরোপুরি রাজনীতির শিকার, নোংরা রাজনীতির শিকার। একে রাজনীতি বলে না, নোংরা রাজনীতির শিকার। নিজেরা লাখ লাখ টাকা খেয়ে বসে আছে আর আমাদের জীবন শেষ করে দিল। শুধুমাত্র আমাদের জীবন তো না, আমাদের পরিবারের সমস্ত, আমরা যারা ডিপেন্ডেন্ট আমাদের ওপরে, সবার সবকিছু নষ্ট করে দিল। কিভাবে আমরা বাঁচবো? কাল থেকে কি করব? আমরা একেবারে দিশাহারা, মানে সুইসাইড করা ছাড়া আর মানে মাথায় আর কিছু আসছে না যে কি করব, কোথায় সব রাস্তা শেষ। আমি কিছু বুঝতে পারছি না। আমার বাবা হার্টের পেশেন্ট। এই 1 বছর আগে যখন আমাদের হাইকোর্টে চাকরি বাতিল করলো, তখন আমার মা মারা যায়। আমি একমাত্র বাবা মা সমস্ত, মানে আমার মাও প্রচন্ড অসুস্থ ছিলেন, বাবাও। তা কাল থেকে আমি যদি হার্টের ওষুধ কিনতে না পাই, আমার বাবার যদি কিছু হয়ে যায়, তার জন্য কে দায়ী থাকবে? আমি চাকরি করি সাউথ 24 পরগনা, কলকাতায় থাকি। রাজনীতি তো হলো, রাজনীতি হলো না। আগে থেকে সবাই বলছে বোমা ফাটবে, বাজি ফাটবে, রায় আগে থেকে জানা যাচ্ছে। তা এখন বিচার ব্যবস্থা কি বোঝাই যাচ্ছে। বিচার ব্যবস্থাটা একদম রাজনৈতিক চক্রান্তে, মানে নেতারা কি বলবে, রাজনৈতিক চক্রান্তে কি হবে, সেই হিসাবে বিচার হবে। বিচার দেওয়ার আগে বিচার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যে কি বিচার হবে। বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই হয়নি। এটা বিচার প্রতিষ্ঠা নয়। আমার সাথে কি হলো, আমাকে কি করে অযোগ্য প্রমাণ করলো, আমি সেটাই বুঝতে পারলাম না। আমার দায়টা কি? মানে আমাকে তাহলে ওই মারটা বাড়ি নিয়ে যেতে হতো, আমি বাড়ি নিয়ে বাঁধিয়ে রেখে দিতাম, তারপরে বিচারপতির মুখে ছুড়ে মারতাম, আমার আসলে ওই মার। এসএসসি তো কাজে সে দিতে পারছে না, আমি কি করবো? আমার দায়টা কোথায়? আমার চাকরিটা গেল, আমার পেটে তো লাথি মারলো। অবশ্যই আমার এই ভিন জেলাতে চাকরি হওয়ার জন্য আমার এখানে একটা বাসস্থান করতে হচ্ছে। আমার বিশাল বড় একটা ইএমআই চলছে আমার মাথার উপর। কাল থেকে আমি কিভাবে দেবো জানি না। সরকারকে তার দায়টা নিতে হবে, কারণ আমার বাড়িতে এসে তো ব্যাগ এসে হানা দেবে। আমি কি করে দেবো? আমি কোথায় যাবো? আমি তো পথে বসে যাবো। আমি তো সমস্ত কিছু দিয়ে এইখানে ইনভেস্ট করেছি। আমি 2019 সালে তো আমি জানতাম না যে আমার চাকরিটা চলে যাবে। 2021-এ কেস হয়েছে, তখন আমি জানি আমি চাকরি পেয়েছি, সরকারি চাকরি পেয়েছি। আমাকে সেইটা দেখেই কিন্তু ব্যাংক লোন দিয়েছিল। তাহলে আজকে আমার দায়টা কোথায়? আমার অন্যায়টা কোথায়? আমার অযোগ্যতাটা কোথায়? কেন আমি যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, সেটাই আমার অযোগ্যতা? কোথায় যাব আমরা? আমাদের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আমাদের সাথে অন্যায় করলো। আমরা আশাবাদী ছিলাম যে উনি সেগ্রিগেশন করবে, উনি ন্যায়ের প্রতিষ্ঠা করবে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি উনি দেবেন না। যারা এত চুরি করলো, দুর্নীতি করলো নিয়োগের ক্ষেত্রে, যারা দুর্নীতি করলো তাদেরকে শাস্তি দিক না। আমরা তো দুর্নীতি করিনি, আমরা তো কোনো অযোগ্যভাবে পরীক্ষা, আমরা তো কোনো দুর্নীতি করে চাকরিটা পাইনি। তাহলে আমি কেন শাস্তিটা ভোগ করবো? কার দায় আমার উপরে চাপালো? কার শাস্তি আমি ভোগ করছি? আর আমার সেই শাস্তিটা ভোগ করার কি আমার কি সত্যি ভাগ করার উচিত ছিল? আমার তো এই প্রশ্নটাই বিচারপতির কাছে ছুড়ে মারলাম যে আপনি আমাকে কার শাস্তিটা দিলেন? আমার পেট থেকে পেটের বাচ্চা কেড়ে নিলেন, আমার পেটে যে লাথি মারলেন, আমার ভাত কেড়ে নিলেন, কার জন্য? মানে আমার দোষটা কি? আমার দোষটা কি এটাই যে আমি 2016 সালে স্বচ্ছভাবে ফ্রেশভাবে প্রথম ক্যান্ডিডেট, প্রথম চাকরি আমার, এটা সেটাই আমার দায়। আমি পূর্বে কোনো চাকরি করতাম না যে আমি সেটাকে গিয়ে আঁকড়ে ধরবো? তাহলে আমার কিসের দায়? আমার বাড়ি,
নদিয়া ডিস্ট্রিক্টে, আমি এখন দমদমে থাকি। চাকরি পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা। আমি আপার প্রাইমারিও ক্র্যাক করেছিলাম, তো সেটা আমি যদিও ডাক পাইনি। আর যাই হোক, ডাক পেলেও হয়তো আমি দেখিনি, ডাক পেলেও যেতাম না, কারণ আমি এখানে 11-12 তার আগে হয়ে গেছে। তো আপার প্রাইমারি পাশ করা ছিল, তার আগে আমি 17 প্রাইমারি ক্লিয়ার করেছিলাম। প্রায় বছর দেড়েক চাকরি করার পর এটা পেয়ে ছেড়ে চলে এসেছি। 2011 সালে মাদ্রাসায় পাশ করা ছিল, ওয়েটিংয়ে নাম ছিল। 21 সালে সেটা জাস্টিস গাঙ্গুলির রায়ে আমি আমার পাওয়ার কথা ছিল, কিন্তু 11-12 এখানে থাকার জন্য সেখানে যাইনি। এবারে সেগুলো কি হবে আমি জানি না, বলতে পারবো না। এখন আপনি যখন বলছেন, আপনার পরিচয় দিচ্ছেন, তখন এক্স টিচার এই শব্দবন্ধ ব্যবহার করছেন, কারণ আমাদের দেশের সর্বোচ্চ আদালত আমাকে এক্স টিচার আখ্যাই দিয়েছে যে আমার চাকরি আর নেই। এখন আমাদের যোগ্যতা নাকি প্রমাণ করতে হবে, পরে পরীক্ষা দিতে হবে। তো জানি না সেটা, এখন আমি রায়ের কপি না দেখে। আর দেখুন, আমরা তো সাধারণ মানুষ, সর্বোচ্চ আদালত যেটা রায় দিয়েছেন আমরা সেখানে এর বিশেষ করে আমার কিছু বলার নেই, এ বিষয়ে কী বলবো। তবে এটা ভেবেছিলাম যে যেখানে সিবিআই লিস্ট করে এভিডেভিট আকারে জমা দিয়েছে, সেখান থেকে ন্যায় বিচার হবে, এবং বলেছিল যে এইগুলো 8,000 সামথিং টেন্টেড আর বাকিরা নন টেন্টেড বলা হয়েছিল। যারা নন টেন্টেড তাদের স্যালারিও ফেরত দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট তার কপি করেছে, ওদেরকেই স্যালারি ফেরত দিতে বলা হয়েছে। আমার স্যালারি ফেরত দিতে বলা হয়নি, কিন্তু চাকরি নেই। তো জানি না, এর বেশি আমি তো আর আইনের অত আইনজ্ঞ নই, একজন সাধারণ মানুষ হিসাবে জানি না কাল পাড়ায় কী করে বেরোবো, সাধারণ মানুষের কাছে কি করে কে টেন্টেড কে নন টেন্টেড। আমার মা ফোন করেছিল যে বাবা তুই তো পরীক্ষা দিয়ে চাকরি পেলি, একটা চাকরি ছেড়ে এলি, জানি না আমি কি জবাব দেব, আমার সন্তানের সামনে কি করে দাঁড়াবো, সন্তান স্কুলে কি জবাব দেবে, জানি না। এসব কি অবস্থা হবে বলতে পারছি না। এই যে যোগ্য অযোগ্য বাছাই করা গেল না, এবং তার থেকে বড় কথা যে কথা আগেও বলা হয়েছিল যে চাল আর কাকর আলাদা করা যাবে কি যাবে না, এই প্রশ্ন তোলা হচ্ছিল, সেটা না করেই আপনার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। প্রশ্নটা কার যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, এই প্রশ্নটা কার? আচ্ছা, এই আলাদাটা করবে কে? আদালত দায়িত্ব দিয়েছিল সিবিআইকে আর বাক কমিটিকে, তারা তো আলাদা করে দিয়েছে। তার আচ্ছা কিসের ভিত্তিতে স্যালারি ফেরত দিতে বলা হয়েছে? 8,000 সামথিং যে নাম্বারটা, স্যালারি ফেরত দিতে বলা হয়েছে কেন? যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায়, এর ভিত্তিটা কি, প্যারামিটারটা কি? তাহলে যাদের ফেরত দিতে বলা হয়েছে নিশ্চয়ই তো কোনো কারণ ছিল, তো ফেরত দিতে বলা হয়েছে। আমার দিতে বলা হয়নি, কেন বলা হয়নি? কেন দয়াটা করা হলো? আমার দয়াটা কেন দেখানো হলো? তো করা গেছিল, আর পলিটিক্যাল লোকেরা বলছে করা গেল না। তাদের কথার আমি কি জবাব দেবো বলুন? তার কথার আমার কোনো জবাব নেই। সিবিআই যে লিস্টটা জমা দিয়েছিল সে সম্পর্কে যারা গেল না বলছে তাদের কাছে জিজ্ঞেস করুন যে সিবিআই লিস্ট দেওয়া লিস্ট সম্পর্কে তাদের বক্তব্যটা কী। তাহলে সিবিআই যে লিস্ট আলাদা করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তাদের স্যালারি ফেরত দিতে বলেছে, এর ভিত্তি কি? আপনাদের তো ফেরত দিতে বলেনি, আপনার দয়া করছে এই কথাটা বলছেন কেন? কারণ কি? তাহলে ফেরত দিতে চাকরিটা তাহলে গেল কেন? আমার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল না, চাকরি চলে গেল, স্যালারি ফেরত দিতে বললো না, তো দয়া কেন বলবো না আমি? কেন বলবো? কেন তাহলে চাকরি চলে গেল আমার? কেন আমাকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে? 18 সালে আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি, এখন কেন আমার আবার পরীক্ষা দিয়ে আমার চাকরি পরীক্ষা দিতে হবে? তাহলে দয়া নয় তো কি? কোন দেশে বাস করছি আমি? আমার বিরুদ্ধে নট আ সিঙ্গেল অ্যালিগেশন, একটা অ্যালিগেশন নেই আমার চাকরি চলে গেছে। কেউ এসে প্রমাণ দিক আমার বিরুদ্ধে কী অ্যালিগেশন আছে। সরকার সে দুর্নীতি করেছে, সরকার সাজা পাবে। কে এসএসসি ইললিগালি টাকা নিয়ে চাকরি দিয়েছে সে বুঝবে, তারা জেলে, তাদের কাছে যান। আমার বিরুদ্ধে কি প্রমাণ? তো তাহলে আমার যে স্যালারিটা ফেরত দিতে বলেনি, আমি এই জন্যই বলছি, তাহলে কি দয়া দেখানো হয়েছে? হাইকোর্টের রায়ের আমি হাইকোর্টের বিরুদ্ধে বলতে পারি না, কিন্তু রায়ের আমি অমত প্রকাশ করতে পারি। এটা আমার এখনও দেখুন সংবিধান আমাকে এই অধিকারটা দেয়। তো আমি সেই রায় সম্পর্কে বলছি। সুপ্রিম কোর্ট সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই, বলতে পারি না, সেটা আইন বিরুদ্ধ, কিন্তু রায়ের আমি দ্বিমত করতে পারি। তো সেই রায় দ্বিমত বলতে আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন যে আমার কেন স্যালারি ফেরত দিতে বলা হলো না, আর যাদের ফেরত দিতে বলা হলো কেন? প্রশ্ন করুন, বিকাশবাবুকে গিয়ে প্রশ্ন করুন, যিনি যারা যে ওয়েটিং যারা ছিল, যারা যোগ্য ওয়েটিং, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, তাদের টাকা নিয়ে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের পিঠের চালে ছুরি মেরেছেন যে তোমাদের চাকরি পাইয়ে দেবো বলে। তাদের পিঠে ছুরি মেরে তাদেরকেও ময়দান ছাড়া করলেন, আমাদেরকেও পথে নামিয়ে দিলেন। তাকে প্রশ্ন করছেন না গিয়ে যে বিকাশবাবু আপনি তো আজকে জয়ী, যদি আপনারা কেউ যান আমাদের কাছে মালা নিয়ে যাবেন, ওনাকে মালা দিন, আমরা চাই আগামী দিনে। আমার তো বলবো যে ওনার ফুলের মালা অবশ্যই, অন্য কিছু না।
যে উনি জয়ী হয়েছেন, ওনাকে আমরা মানে কংগ্রাচুলেশন আমাদের তরফ থেকে, যে এতগুলো পরিবারকে উনি পথে বসাতে পেরেছেন। যাদের কাছ থেকে টাকা নিয়ে, যাদের কাছ থেকে তথ্য নিয়ে, যাদের চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন, তাদেরকে পথে বসিয়ে দিয়েছেন, উনি জয়ী হয়েছেন। আর হ্যাঁ, উনি যদি এইটা বলতেন যে সরকার ইল্লিগাল কাজ করেছে, সরকারের সাজা পাওয়া উচিত, এসএসসির সাজা পাওয়া উচিত, ওনার সঙ্গে আছি আমরা। চুরি করেছে তো অন্যজন, সাজা পাচ্ছেন আপনার, এই প্রশ্নটা কেন তাকে করছেন না? এই প্রশ্নটা তো আমাদের। আর এই ব্যাপার এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। তাৎক্ষণিক এই আমাদের কটা ফ্যামিলি যাদের ইএমআই আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন, তাদের ইএমআই আছে, তারা কোত্থেকে ইএমআই দেবে? যদি কেউ এই অবস্থায়, আমি জানি না, আমি হাত জোড় করে আমার সাথীদের বলছি, আমরা ফেস করব, আমরা এই সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করব, কেউ যেন কোনো খারাপ সিদ্ধান্ত না নেয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়ব। দরকার হলে আমরা একটা ফান্ড কালেকশন করব, আমাদের নিজেদের যারা আছে, আমাদের সাথীদের আমরা বাঁচিয়ে নেব, তারা যাতে খেতে পায়, না খেয়ে না মরে। কিন্তু তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। কেউ যদি মারা যায়, তার দায়টা কে নেবে বলুন তো? যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, বলতে পারেন? তো এই জন্য বিকাশবাবুকে আমরা কংগ্রাচুলেট করব। উনি কিন্তু দোষীদের সাজার কথা বলেননি। উনি যদি দোষীদের সাজার কথা বলতেন, আমার বিরুদ্ধে যদি দোষ পাওয়া যেত, বিকাশবাবু আমার বিরুদ্ধে লড়তেন, আমি ওনাকে প্রণাম করতাম। তো মানে কিছু বলার নেই। আর ইল্লাজুর রহমান, আমি শিক্ষা বিজ্ঞানের শিক্ষকতা করতাম, মানে এক্স টিচার, দত্তের চক হাই স্কুল, দক্ষিণ চব্বিশ পরগনা।